স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা সহ ৭ দফা দাবিতে সড়ক অবরোধ ও অনশন কর্মসূচিতে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এতে বৃহস্পতিবার দুপুর থেকে অবরুদ্ধ মহাখালী ও গুলশান সড়ক, আর তা বহাল থাকে মধ্যরাত পর্যন্ত। এ সময় তীব্র যানজটের ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। অবশেষে ১৩ ঘণ্টা পর স্বাভাবিক হয় চলাচল। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মধ্যরাতেও মহাখালী গুলশান সড়ক অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত বন্ধ ছিল সড়কটি। এতে মহাখালী ও আশেপাশের এলাকায় তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী। যেখানে ২০ মিনিট ২৫ মিনিট সময় লাগে, এখানে মনে হয় যে ১.৫ ঘন্টা সময় লাগে গেছে। গাড়ি বন্ধ থাকছে, রাস্তায় বন্ধ করে দেয়, গাড়ি বয়ে আসছিলাম। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর স্বল্প দূরত্বের যাত্রীরা গন্তব্যে রওনা হন পায়ে হেঁটে। তবে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী। এখন বাজে প্রায় ১২টা, সাড়ে ১২টা, এখন পর্যন্ত জামই আছে। ৯টা থেকে এই পর্যন্ত জাম, কোনো গাড়িগুলো লড়তেছে না। এক্সপ্রেসওয়ে আসি না, এই জন্য জ্যামটা ছিল। আর কি জন্য জ্যাম ছিল বুঝতাম পারতাছি না। অবশেষে প্রায় ১৩ ঘণ্টা সড়ক অবরুদ্ধ করে রাখার পর রাত ১২:৩০টার দিকে সড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা। স্বাভাবিক হয় যান চলাচল। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে রাজধানীতে বিপর্যস্ত জনজীবন। দীর্ঘ যানজটে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। এই আন্দোলনকে অযৌক্তিক মনে করছেন ৭ কলেজ আন্দোলনের নেতারা। আর তিতুমির কলেজের আন্দোলনের পেছনে ষড়যন্ত্র থাকতে পারে বলে ধারণা শিক্ষাবিদদের। বিশ্ববিদ্যালয় সহ ৫ দফা দাবিতে আন্দোলনে নামে ৭ কলেজের শিক্ষার্থীরা। সেই আন্দোলনে সংঘর্ষ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে। পরে আলোচনার মাধ্যমে হয় সমাধান। তবে বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনড় তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে সড়ক অবরোধ করে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এর প্রভাবে পুরো রাজধানী জুড়ে দেখা দেয় তীব্র যানজট। আমাদের জনজীবন যেভাবে দুর্ভোগের মধ্যে পড়ছে, আসলে এটা এক্সপেক্টেড না। আমি ভোগান্তি পড়ছি, আমি অনেক পথ হেরে এসেছি। আমরা যারা বিভিন্ন জায়গায় যাব, বাসা বাড়িতে ফিরবো, তাদের জন্য একটা অশনি সংকেতের হিসেবে কাজ করছে। জাম তো, গাড়ি লড়ে না তো। গাড়ি লড়লে সেনা যাত্রী বাইকে উঠবে, গাড়ি তো লড়তেছে না, এই জন্য টিপ ধরি না। তিতুমির কলেজ শিক্ষার্থীদের এমন দাবির সঙ্গে একমত নয় ৭ কলেজ আন্দোলনের নেতারা। বলছেন, এভাবে জনভোগান্তি তৈরি করা উচিত নয়। তিতুমির বিশ্ববিদ্যালয় দাবিতে যে আন্দোলনটা তারা করতেছে, এটা আসলে কতটুকু যৌক্তিক সেটা আসলে আমি মনে করি না, যৌক্তিকতা আছে বলে মনে করি না। কারণ যেহেতু ৭ কলেজ একই সাথে সমন্বিত পরিচয়হীনতায় ভুগতেছিল, সেক্ষেত্রে ৭ কলেজের সমন্বয়ের মধ্যে বিশ্ববিদ্যালয় হচ্ছে, এটাই আমি মনে করি ফার বেটার। জনভোগান্তি সৃষ্টি করে দাবি আদায়ের চেষ্টা অযৌক্তিক বলছেন শিক্ষাবিদেরা। আন্দোলনের পিছনে পতিত সরকারের ইন্ধন থাকতে পারে বলে সন্দেহ তাদের। ৭ কলেজে ছিলেন, একসাথে থাকেন, আপনি একসাথে আন্দোলন করছেন, প্রথমে সেটাই থাকা ভালো ছিল। কিন্তু হঠাৎ করে যদি আমার মনে হয় যে আমি এবার আলাদা করে করব, তার মানে কি ৭ কলেজের দাবিগুলো যখন মেনে নেওয়া হয়েছে, সরকার যখন সেটা নিয়ে আলোচনা শুরু করছে, তখন এটাকে জিয়ে রাখার জন্য আরেকটা গোষ্ঠী এখানে কাজ করছে। একদম আমার কেন জানি মনে হচ্ছে যে এর পেছনে অন্য কোনো একটা উদ্দেশ্য আছে। সাধারণ মানুষকে জিম্মি করে কোনো ধরনের আন্দোলন থেকে বিরত থাকতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান সংশ্লিষ্টদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক দল গঠনে পদত্যাগ করছেন ৩ উপদেষ্টা, এমন খবর নাকচ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার গণমাধ্যমকে তিনি জানান, এমন কোনো সিদ্ধান্ত হলে নিজেই জানাবেন সবাইকে। এ সময় আওয়ামী লীগের যেসব নেতাকর্মী গণহত্যায় জড়িত নয়, তারা সাধারণ ক্ষমা পেতে পারেন বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। নতুন রাজনৈতিক দল গঠনের জন্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছেন ৩ জন, এমন তথ্য প্রকাশ করেছে একটি জাতীয় দৈনিক। প্রতিবেদনে বলা হয়, নতুন রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ পদে থাকতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম। ১৫ ফেব্রুয়ারির মধ্যে আত্মপ্রকাশের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর সত্যতা নাকচ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। জানান, এ ধরনের সংবাদ প্রকাশে আরও দায়িত্বশীল হওয়া উচিত গণমাধ্যমের। এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনো হয় নাই, হ্যাঁ, এবং এটা এরকম যদি হয় সেটা আমরা নিজেরাই এটা বলবো, এবং রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো। সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি। এ সময় উঠে আসে জুলাই ঘোষণাপত্রের বিষয়টিও।
জানান বিএনপির কারণে দেরি হচ্ছে ঘোষণাপত্র তৈরিতে। বিএনপি এখানে দেরি করতেছে বা তারা একটু সময় চাচ্ছে, তো আমরা সেই সময়টাও তাদেরকে দিয়েছি। এখন দেখা যাক তারা তাদের উত্তরটা কি আসে। ঐক্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে, গণঅভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের এই জুলাই প্রক্লেমেশনের কাজ দ্রুত এগোনো উচিত। গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ থাকা উচিত নয় উল্লেখ করেন নাহিদ ইসলাম। নামে আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না বলে আমরা মনে করি। যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল না, যারা করাপশনের সাথে জড়িত ছিল না, এরকম যারা সমর্থক গোষ্ঠী আছে, নেতাকর্মী আছে, তারা সাধারণ ক্ষমা পেতে পারে। এর আগে জুলাই আগস্টে হতাহত সাংবাদিক পরিবার এবং অসচ্ছল সাংবাদিক সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দেন তথ্য উপদেষ্টা। 5 শহীদ পরিবার, সাংবাদিক শহীদ পরিবারকে আমরা একসাথে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি জনগণকে যে ওয়াদা দিয়েছে তা বাস্তবায়নে কেউ বাধা দিলে প্রতিরোধ গড়ে তোলা হবে, এমন মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থাকে যে কোনো মূল্যে নিশ্চিত করতেই হবে, অন্যথায় জনগণের সমস্যার কখনোই সমাধান হবে না। বৃহস্পতিবার 4 জেলার কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক ধারাবাহিক কর্মশালা করে আসছে বিএনপি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর এ 4 জেলার বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে এ কর্মশালা। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মসূচি শেষ পর্যায়ে এসে জেলা পর্যায়ে নেতাদের বিভিন্ন জবাব দেন তারেক রহমান। এই ধরনের যে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবি করেন, পতিত আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে জনগণকে তার অধিকার থেকে বঞ্চিত করেছে। যে কোনো মূল্যে নির্দিষ্ট সময়ে নির্বাচন নিশ্চিত করতে হবে। নির্দিষ্ট সময় পরে যত ঝড়, তুফান, বন্যা, বৃষ্টি যাই হোক না কেন নির্বাচন হতেই হবে। নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই। এটি হতে হবে, এই ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে। এ সময় তারেক রহমান বলেন, বিএনপি দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছে, তাই জনগণকে দেয়া ওয়াদা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ থাকবে দল। জনগণের পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ, এই শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব। একমাত্র বিএনপির পক্ষেই দেশের জন্য কল্যাণকর কিছু করা সম্ভব বলেও মন্তব্য করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 8টার দিকে নগরীর সেন্ট্রাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন খবরে ওই বাসায় অভিযান চালায় তারা। গ্রেপ্তারের পর নুরুজ্জামান আহমেদকে কোতোয়ালি থানায় নেওয়া হয়। গেল 4 অগস্ট ছাত্র আন্দোলনে রংপুরের সিটি বাজার এলাকায় মাহমুদুল হাসান হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। লালমনিরহাট 2 আসনের সংসদ সদস্য ছিলেন তিনি। 2015 সালে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ও 2019 সালে মন্ত্রীর দায়িত্ব পান। শেখ হাসিনার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানাতে একটি হত্যা মামলা আছে, মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলা। সেই মামলার এজাহার নামে উনি আসামি। রংপুর শহরের যে পোস্ট অফিসগুলি, সেখানে একটি বাসা থেকে গ্রেপ্তার করেছি। অর্থ পাচার মামলায় ঢাকার গ্যান্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক ভূঁইয়া এনু ও তার ভাই রূপন ভূঁইয়ার 7 বছরের সাজা হয়েছে। আরও 7 আসামিকে 4 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক মাসুদ পারভেজ এই রায় দেন। দণ্ডের পাশাপাশি 34,26,000 টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডিত অন্যরা হলেন শহীদুল হক ভূঁইয়া, রশিদুল হক ভূঁইয়া, মিরাজুল হক ভূঁইয়া শিপলু, তুহিন মুন্সি, নবীর হোসেন শিকদার, সাইফুল ইসলাম ও জয় গোপাল সরকার। তাদেরও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দুদকের আরেক মামলায় এর আগেও সাজা হয়েছে এনু রূপনের। বিশুদ্ধ পানি নিশ্চিতে 8,850 কোটি টাকার প্রকল্প হাতে নেয় সাবেক আওয়ামী লীগ সরকার।
গভীর নলকূপ আর রেইন ওয়াটার হারভেস্ট চলে গেছে দলীয় লোকজনের হাতে। লুটপাট হয়েছে প্রকল্পের সরঞ্জাম আর টাকা। হাজার হাজার মানুষ সুপেয় পানির জন্য টাকা দিয়ে হয়েছেন প্রতারিত। বিভিন্ন জেলা ঘুরে বিস্তারিত সাদাত রহমাতুল্লাহর অনুসন্ধানী রিপোর্টে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে লবণাক্ততা বেড়ে সুপেয় পানির তীব্র সংকট। তৃণমূল আর পিছিয়ে পড়া মানুষদের সুপেয় পানি দিতে প্রকল্প হাতে নেয় সরকার। শ্যামনগরে বরাদ্দ দেওয়া হয় 1500 টাকার রেন ওয়াটার হারভেস্ট, কিন্তু টাকা দিয়ে প্রতারিত হন হতদরিদ্র এসব মানুষ। 1500 টাকার পানির ট্যাঙ্কি কিনতে হচ্ছে 12 থেকে 15,000 টাকায়। এই ট্যাঙ্কি আপনি কতটা কিনছেন? 15,000 টাকা দিয়ে কিনছি। 5-6 হাজার টাকা নেই, আর চেয়ারম্যান মেম্বারের এরম ভাবে বুলে টাকা নেই, নিয়ে সব টাকা সব খাইয়ে জোরা। এই লোকে বিতরণ করতেছে, তাদের কাছে নিয়ে আমরা যোগাযোগ করে তার কাছে 12,000 টাকা দিয়ে কিনে নিয়েছি। ভুক্তভোগীদের অভিযোগ, দলীয় কোটায় বরাদ্দ দেওয়া হয় এসব পানির ট্যাঙ্ক। যারা অসহায় তাদেরকে দেওয়া হয়নি। দেশে ওই চেয়ারম্যানের যারা দলীয় লোক 36,000 টাকা, এখন আমার 3টে টিউবওয়েলের কোনো ব্যবস্থা হয়নি। একই অবস্থা যশোর জেলার শার্শা উপজেলায়। কাইবা ইউনিয়নে 26টি গভীর নলকূপ নিজের এলাকায় বরাদ্দ দেন চেয়ারম্যান। 10টি পরিবারের জন্য একটি পাম্প দেওয়ার কথা থাকলেও উঠেছে দলীয় লোকজনকে বেছে বেছে দেওয়ার অভিযোগ। এই যে এই বাড়িতে একটা, আমাদের বাড়িতে একটা, ওই বাড়িতে একটা, আবার রাস্তার ওই পাশে আছে। অন্য জেলাতেও প্রকল্পের একই অবস্থা। লাভবান হচ্ছেন বিত্তবানরা। 9,500 কোটি টাকার সুপেয় পানির প্রকল্পের সাবেক পরিচালক তুষার মোহন সাধুখা এখন জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী। তার সাথে কথা বলতে গেলে ফিরতে হয় গেট থেকেই। যার কাছে আসবেন তার সাথে যোগাযোগ করে তার তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সবাইকে বিচারের আওতায় আনার কথা বলেন টিআইবি নির্বাহী পরিচালক। জনগণের অর্থের অপচয় করেছে এবং আত্মসাৎ করেছে। কর্ণধার হিসেবে প্রকল্প পরিচালক, প্রকল্প বাস্তবায়নের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সংশ্লিষ্ট ছিলেন, তারা সকলেই কিন্তু যোগ সাজসের মাধ্যমে এই সুবিধাটা অর্জন করেছেন। আমরা আশা করব যে কোনো অবস্থায় যারা এর সাথে জড়িত ছিল তারা যেন বিচারহীনতা ভোগ করতে না পারে। সুপেয় পানির প্রকল্প শুরু হয় 2019-20 অর্থ বছরে, যা চলবে 2026 সাল পর্যন্ত। সাদাত রহমতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা। নির্দিষ্ট খিত্তায় জিকির আর ইবাদত বন্দেগীতে সময় পার করছেন মুসল্লিরা। দুপুরে সেখানে হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। ইজতেমার পাশাপাশি জুমার নামাজে অংশ নিতে ভোর থেকেই মাঠে আসতে শুরু করেছে মুসল্লিরা। ময়দানের আশপাশের সড়কে রয়েছে গাড়ির চাপ। এর আগে বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। এবারের ইজতেমায় অংশ নিয়েছে বিদেশি মুসল্লিরাও। সার্বিক ব্যবস্থাপনায় খুশি প্রায় সবাই। নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 10,000 সদস্যের পাশাপাশি বসানো হয়েছে 300-র বেশি সিসি ক্যামেরা। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। এই মুহূর্তে বিশ্ব ইজতেমা ময়দানে আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি ইজতেমার ময়দান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, ইজতেমা ময়দানের সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? এখন কি কি আনুষ্ঠানিকতা চলছে? দেখুন, গতকাল ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা তার আমবয়ানের মধ্য দিয়ে এবারের যে বিশ্ব ইজতেমার 58তম আসরের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটি শুরু হয়েছে। তবে মূল যে পর্ব, সেই মূল পর্ব আসলে বলা যায় যে আজকে ফজরের নামাজের পর থেকে আসলে আরো বেশি জমজমাট বলা যায়। আজকে ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হক তিনি বয়ান করেন এবং তার বয়ান কিছুক্ষণ আগে শেষ হয়েছে। তার বয়ান আবার তিনি যেহেতু আসলে উদ্ধৃত বয়ান করেছেন, এখানে বেশিরভাগ যারা মুসল্লিরা যারা অংশ নিয়েছেন তারা বাংলাদেশি। তাদের বোঝার জন্য সেটি আসলে বাংলায় অনুবাদও করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে বয়ান হচ্ছে না, 10:45টার সময় যে খিত্তাগুলো রয়েছে সেই খিত্তায় আমল হবে। সেই আমলের পরে সেই আমলটি চলবে জুমার নামাজের যে আজান, সেই আজানের আগ পর্যন্ত। এরপরে জুমার নামাজ অনুষ্ঠিত হবে। জুমার নামাজ পড়াবেন কাকরাইল মসজিদের যিনি পেশ ইমাম মাওলানা জোবায়ের। তিনি এবারের
জুমার নামাজ পরিচালনা করবেন। আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে এরই মধ্যে দূর দূরান্ত থেকে এই জুমার নামাজে অংশ নিতে হাজার হাজার মুসল্লি, লাখ লাখ মুসল্লির এখন উদ্দেশ্য এই টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার যে ময়দান, সেই বিশ্ব ইজতেমার ময়দানে। অর্থাৎ অন্য প্রত্যেক বছরের মতোই এবছরও আমরা যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে মুসল্লিরা জুমার নামাজ একসাথে আদায় করতে আসছেন। মূলত আমরা যখন আসলে মুসল্লিদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে একসঙ্গে এত লাখ লাখ মানুষের নামাজ আদায় করার সুযোগ আসলে বছরের এই একটি দিন বা দুটি দিনই হয়ে থাকে। এ কারণে এই দুটি দিন তারা আসলে হারাতে চান না। এই কারণে অনেক দূর দূরান্ত থেকে মুসল্লিরা এই জুমার নামাজে অংশ নিতে আসেন। আমি আজকে আপনাকে যে আনুষ্ঠানিকতাগুলো আছে ইজতেমা ময়দানে, তার কিছু বিষয় যদি আমি আসলে আপনাকে একটু বলি, যে আজকে যেমন শিক্ষকদের একটি বয়ান আছে, এই বয়ানের যে মিম্বার, সেই মিম্বারে ভারতের মাওলানা ফরাহিম তিনি এই বয়ানটি আসলে করবেন এবং একই সাথে ছাত্রদের সাথে নামাজের মিম্বারে বয়ান হবে। সেই বয়ান করবেন প্রফেসর আব্দুল মান্নান, তিনি আলিগড়ের একজন মাওলানা, এবং একই সাথে আজকে জুমার নামাজের পরে যে বাদ জুমা যে বয়ান হবে, সেই বয়ান করবেন শেখ উমর খাতিব, তিনি জর্ডানের থেকে এসেছেন, জর্ডানের একজন মাওলানা, এবং একই সাথে বাদ আসর বয়ান করবেন মাওলানা জুবায়ের, তিনি বাংলাদেশের। এবং আকর্ষণীয় যে বয়ান, অর্থাৎ যার বয়ান শোনার জন্য এই যে ইজতেমার ময়দানে মুসল্লিরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, তিনি হচ্ছেন আহমেদ লাট সাহেব, তিনি ভারতের মাওলানা। তার বয়ান হবে বাদ মাগরিব। এরপরে এই বয়ানের মধ্য দিয়ে আজকের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটি আসলে শেষ হবে। আমরা মুসল্লিদের সঙ্গে যখন আসলে কথা বলছিলাম, মুসল্লিরা বলছিলেন যে মুসলমানদের আসলে একটি মহা সম্মিলন এই বিশ্ব ইজতেমা, এবং এই বিশ্ব ইজতেমায় তারা আসেন দেশ বিদেশের যারা আলেম আছেন তাদের কাছ থেকে দিনের শিক্ষা নেন, হেদায়েতের শিক্ষা নেন, এবং তারা যে একটি বছর যারা তাবলিগ জামাতে অংশ নিয়ে থাকেন, অর্থাৎ 3 দিনের চিল্লা করে থাকেন বা 40 দিনের চিল্লা করে থাকেন, যারা দিনের প্রচার করে থাকেন, এই একটি বছর তারা যে দিনের প্রচারটি করে থাকেন, এই একটি বছর যে শিক্ষাটি আসলে তারা দিয়ে থাকেন, এবং কিভাবে তারা পথ চলবেন, কিভাবে মানুষকে তারা হেদায়েত করবেন, কিভাবে ইসলামের পথে মানুষকে হেদায়েত করবেন, এই যে পথগুলো, সেই পথগুলো আসলে তারা দেখতে পান। একেবারে স্পষ্ট। আমাদের টঙ্গীর তুরাগ তীরের আরেক প্রান্তে আছেন আমাদের সহকর্মী আবুল হাসান, আমরা যাচ্ছি তার কাছে। আবুল হাসান, আমরা আদিলুর রহমানের কাছ থেকে শুনছিলাম যে আজকে ইজতেমায় আসার জন্য, মুসল্লিদের আসার জন্য 14টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, আপনি এর আগে আমাদেরকে বলেছেন, এবং অনেক মুসল্লি এখানে আসছেন আজকে শুধু জুমার নামাজে অংশ নিতে। কি পরিমাণের মুসল্লিদের উপস্থিতি রয়েছে সেখানে, আর যাতায়াত ব্যবস্থার সম্পর্কে জানাবেন। দেখুন, আজকে পবিত্র জুমার দিন এবং জুমার নামাজে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা মুসল্লিরা এসেছেন ইজতেমায়, তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অবস্থান নিয়েছেন। এছাড়া এই বৃহত্তম জুমার নামাজে অংশ নিতে সওয়াবের আশায় কিন্তু টঙ্গী, গাজীপুর, সাভার সহ আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু দলে দলে মুসল্লিরা আসছেন। আমি সকাল থেকে যে চিত্রটি দেখেছি, যে তারা বিভিন্ন যানবাহনে চড়ে দলে দলে এখানে এসেছেন। অনেকের মাথায় টুপি, পাঞ্জাবি পরে তারা কিন্তু রীতিমতো তৈরি হয়েই বাসা থেকে বের হয়ে এসেছেন, এবং তারা ইজতেমার যে আশেপাশের এলাকায়, সেই এলাকাতে তারা অবস্থান নিতে শুরু করেছেন। আজকে জুম্মার নামাজের ইমামতি করবেন এখানে জুবায়ের সাহেব, এবং এই নামাজের যারা আসছেন তাদের মুসল্লিদের মাধ্যমে আমরা যেটি জেনেছি যে অনেক মুসল্লি বলছেন যে এত বড় জামাত, যেখানে লাখ লাখ মুসল্লি অংশ নেবেন এবং তারা দোয়া করবেন আল্লাহর দরবারে, এবং সেই দোয়া কার দোয়া কবুল হয়, সেই যাতে তার দোয়াটাও কবুল হয়, সেই নিয়তে তারা এখানে এসেছেন। এবং অনেকেই কিন্তু এই প্রতি বছর যে এখানে জুমার নামাজ হয়, এখানে অনেকেই কিন্তু মান্যত করে রীতিমতো আসেন, এবং আমি কয়েকজন নারীকেও দেখেছি ময়দানের আশেপাশে, তারাও রয়েছেন, এবং এখানে তারা তাদের বাসা বাড়িতে থেকে নামাজ পড়বেন বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে মুসল্লিদের ভিড় কিন্তু ক্রমেই বাড়ছে, এবং মূল ময়দান ছাপিয়ে এখন যে কামারপাড়া সড়ক রয়েছে, সেই কামারপাড়া সড়কের বিভিন্ন স্থানে কিন্তু তারা মুসল্লি
বোলেরো সম্ভবত শুরু করেছেন এবং ইজতেমার মূল ময়দান সেখানে ধর্মীয় বয়ান হচ্ছে এবং যারা মুসল্লিরা আসছেন আজকে তাদের সুবিধার্থে এখানে 14টি বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকছে রেলওয়ের পক্ষ থেকে। এছাড়া যানবাহন যাতে সমস্যা না হয়, দুর্ভোগ না হয় সেই জন্য ট্রাফিক বিভাগ গাজীপুর মহানগর ট্রাফিক বিভাগ বিশেষ ব্যবস্থা নিয়েছে এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাতে কোনো পণ্যবাহী ট্রাক বা লরি চলাচল না করে সে ব্যাপারে তারা দিক নির্দেশনা দিয়েছেন, বিধিনিষেধ আরোপ করেছেন। ফলে এখানে কিন্তু যারা মুসল্লি তারা মোটামুটি বিভিন্ন যানবাহন বাসে করে তারা টঙ্গীর মুখে তুরাগ মুখে আসছেন এবং তাদের ভিড় কিন্তু ক্রমেই বাড়ছে। এই ছিল গাজীপুরের টঙ্গীর তুরাগ পার থেকে ইজতেমার সর্বশেষ খবর। ইজতেমার সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেশের কোথাও শ্রাবণ মাসের চাঁদ দেখা যায়নি। 14 ফেব্রুয়ারি দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই তথ্য জানানো হয়। ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেনের সভাপতিত্বে চাঁদ দেখা কমিটির সভা হয়। সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের তথ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয় চাঁদ দেখা কমিটি। চাঁদ না দেখা যাওয়ায় 31শে জানুয়ারিতে রজব মাস 30 দিন পূর্ণ হবে। 1 ফেব্রুয়ারি থেকে শ্রাবণ মাস গণনা করা হবে। উন্নয়ন, জ্বালানি সহ বিভিন্ন খাতে বড় ধরনের বিনিয়োগ প্রস্তাব নিয়ে বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক অংশীদার জেনন ট্রিবিচ। বৃহস্পতিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার সৌজন্যে মধ্যাহ্নভোজে অংশ নিয়ে তিনি বলেন, আমেরিকার নেতৃত্বে পরিবর্তনের কারণে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক অংশীদার জেন ট্রিবিচ একদিনের সফরে বাংলাদেশে আসেন। সফরের অংশ হিসেবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ রাজনৈতিক নেতারাও এতে অংশ নেন। এ সময় জেন ট্রিবিচ জানান, বিভিন্ন খাতে বিনিয়োগের প্রস্তাব দিতে বাংলাদেশে এসেছেন তিনি। বিনিয়োগের উদ্দেশ্যে কিছু প্রস্তাব দিতে আমি বাংলাদেশে এসেছি। আমরা উন্নয়ন খাতে বিনিয়োগ করতে চাই, পাশাপাশি শান্তি ও সমৃদ্ধির বিষয়েও আলোচনা করা হবে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নেতৃত্বে আসায় বাংলাদেশ সহ সারা বিশ্বের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের জন্য সুযোগ তৈরি হয়েছে, যা কাজে লাগাতে চাই। মধ্যাহ্নভোজে অংশ নিয়ে জামাতের নায়েবে আমির জানান, জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন জেন ট্রিবিচ। বাংলাদেশে ইনভেস্টমেন্ট অপরচুনিটি ফ্যাসিলিটি কি আছে সেটা স্টাডি করার জন্য তারা মেনলি মিনারেলস এবং এক্সপ্লোরেশন অফ গ্যাস এসব ব্যাপারেই বেশি ইন্টারেস্টেড। এ সময় উপদেষ্টা মাহফুজ আলম জানান, বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে জেন ট্রিবিচের সঙ্গে বিডার বিস্তারিত আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কদিন আগে কৃষকের ঘরে উঠেছে নতুন ধান। এরপর চালের দাম কমার কথা থাকলেও নানা অজুহাতে অস্থির বাজার পরিস্থিতি। অথচ গত বছর একই সময়ের চেয়ে প্রতি কেজিতে দাম বেড়েছে 8 থেকে 12 টাকা পর্যন্ত। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, মিল মালিকদের অবৈধ মজুতের কারণে চালের দাম বেড়েছে। তবে এমন অভিযোগ মানতে নারাজ মিল মালিকরা। 3 সপ্তাহের ব্যবধানে বগুড়ায় চালের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। খুচরা ব্যবসায়ীদের মতে, ধান মজুত করে কৃত্রিম সংকট তৈরি করেছেন মিলাররা। আর মিলারদের দাবি, উৎপাদন কম এবং সরবরাহের অভাবে বাড়তি দামে ধান কেনায় বেড়েছে চালের দাম। সব ধান মনে হচ্ছে ওরা কিনে স্টক করে তুই দিচ্ছে, ওরা আস্তে আস্তে চাল করতেছে আর আস্তে আস্তে দাম বাড়াইতেছে। সব চালই প্রায় কেজিতে আপনার 5 টাকা 60 টাকা এরকম বেশি পড়তেছে। কৃষি বিভাগের হিসাবে এবার ধানের উৎপাদন লক্ষ্য ছাড়িয়ে গেলেও গত বছরের চেয়ে এবার একই সময়ে চালের দাম মানবেঁধে বেড়েছে কেজিতে 8 থেকে 12 টাকা। সবচেয়ে বেশি চিনি গুঁড়ার দাম বেড়েছে কেজিতে 30 টাকা পর্যন্ত। কুষ্টিয়ার খাজানগরে সরু চালের উৎপাদন খরচ কেজিতে 65 টাকা, অথচ 9 কিলোমিটার দূরে সেই চালই বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকায়। এছাড়া গত 3 মাসে মানবেঁধে চালের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 12 টাকা। ধানের দাম প্রায় 200 টাকা বেশি,
সেই হিসাবে চালের দামও 2 থেকে 3 টাকা বেশি হবেই। মিলাররা চালের দাম দফায় দফায় বৃদ্ধি করতেছে, এটা সম্পূর্ণ ভুল। কৃষকরা বলছেন ধান ঘরে তোলার সময় কম দামে মৌসুমি মজুতদার ও অটোমিল মালিকরা মজুত করে, আর সরকারের ধান চাল সংগ্রহ ব্যাহত হওয়ায় সুযোগ নিচ্ছেন তারা। গ্রামগঞ্জ থেকে ধান কিনছে কিংবা ধানগুলা নিয়ে যাচ্ছে, এখন ওদের সাথে মিল মালিকের সাথে একটা ডিল হয়। পাবনাতে গত বছর এই সময়ে 25 কেজি চালের দাম ছিল 1300 থেকে 1400 টাকা। সেই চাল এখন বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা বেশি দামে। নওগাঁর মিল মালিকদের দাবি, গত বছরের চেয়ে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বেড়েছে ধানের দাম, যার প্রভাব পড়েছে বাজারে। বিগত সরকারের সময় বাজার নিয়ন্ত্রণকারীরা এখন প্রকাশ্যে না থাকলেও মুখ পাল্টে একই কার্যক্রম চালিয়ে যাচ্ছে অন্য সুবিধাভোগীরা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাজার পরিস্থিতি নিয়ে জানাতে এই মুহূর্তে ঢাকা ও পাবনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে রাজধানীর কারওয়ান বাজারে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, রাজধানীর বাজারে চালের দামের কি অবস্থা দেখতে পাচ্ছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছে? আমরা অনেকদিন যাবত দেখছি যে প্রায় কয়েক মাস যাবত দেখছি যে চালের বাজারে একটা অস্থির স্থিতিশীল অবস্থা বিরাজ করছে না। বেশ অনেকদিন যাবত দেখছি যে চালের দাম একটা জায়গায় স্থিতিশীল রয়েছে, সেটা হচ্ছে 80 টাকায়, যেটা কিন্তু অনেক বেশি টাকায় স্থিতিশীল রয়েছে বলা যায়। আমরা এখন যে সরু চালের কথা বলছি সেটা 80 টাকা থেকে 85 টাকার মধ্যে রয়েছে, যেটা কিন্তু অনেক বেশি। সাধারণ মানুষরা, ভুক্তভোগীরা যারা আছেন তারা এটা নিয়ে আগে সবসময়ের মতোই অভিযোগ করছেন যে চালের দাম এখন অনেকটা বেশি রয়েছে। তাছাড়া সরু চাল বাদেও যে অন্যান্য চাল রয়েছে সেসব চালের দামও কিন্তু বর্তমান অবস্থায় বেশি রয়েছে। যেমন পাইজাম চাল বিক্রি হচ্ছে 57 থেকে 60 টাকায়, যা এক সপ্তাহ আগে কিন্তু 60 থেকে 62 টাকায় ছিল। বিয়ার 28 বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা। তাছাড়া নাজির শাইল আমরা যেটা বললাম যে 75 থেকে 80 বা 85 টাকায় বিক্রি হয়েছে, আর কাটারি নাজিরটা 76 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। বাসমতি চাল 92 থেকে 95 টাকায় বিক্রি হচ্ছে। মানে বলা যায় যে সব ধরনের চালের দামই বাড়তি রয়েছে। এবং আমরা বিক্রেতাদের সাথে কথা বলছি, তারা যেটা বলছেন যে মিল মালিকরাই আসলে চালের দামটা বৃদ্ধি করেছে। আর মিল মালিকরা বলছেন যে চালের দাম বাড়ার পেছনে আসলে কৃষকরা দায়ী। তো দেখা যাচ্ছে যে একজন আরেকজনকে দায়ী করেই যাচ্ছেন, কিন্তু আসলে মূল হোতা আসলে এখানে কে সেটা কিন্তু বের করা যাচ্ছে না। আর এই অভিযোগটাই কিন্তু ক্রেতারা করছেন। তারা বলছেন যে সরকারের যে নজরদারি দেওয়া দরকার ছিল চালের বাজারে, সেটা কিন্তু বেশ কয়েক মাস যাবতই বাজারের মধ্যে নেই, যার কারণে কিন্তু চালের বাজারটা একরকম অস্থিতিশীল অবস্থায় পড়ে আছে। এবং এই অস্থিতিশীল অবস্থায় পড়ে থাকার কারণে কিন্তু সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু আগের মতো কম দামে বা যেরকম একটা স্থিতিশীল অবস্থায় দাম ছিল সে অবস্থায় কিন্তু চাল কিনে খেতে পারছেন না, যার ফলে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে একটা এরকম চিন্তাধারা রয়েছে যে চালের দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু অন্যান্য যে পণ্যের দাম রয়েছে তাও বাড়তে পারে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে তারা আছেন বর্তমানে। তো আমরা আসলে বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে মিল মালিকরা বলছেন যে আসলে কোম্পানির যে একটা ব্যাপার রয়েছে, বিভিন্ন বড় বড় কোম্পানি রয়েছে, তারা যে তাদের যে একটা প্রভাব রয়েছে, এই প্রভাবটার কারণেও চালের দাম কিছুটা বাড়তে শুরু করেছে। এখন শেষ পর্যায়ে বলা যায় যে ভুক্তভোগীরা আসলে চাচ্ছেন যে চালের দামটা স্থিতিশীল করার জন্য যেন সরকারের নজরদারিটা বাড়ানো যায়। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমিরুল, সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি পাবনাতে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, নতুন ধান ওঠার পরেও চালের দাম কমছে না কেন? অবৈধ মজুদের কথা বলা হচ্ছে, মিলাররা কি বলছেন? আসলে আপনি জানেন যে পাবনায় কিন্তু ধান উৎপাদনের একটি বড় জেলা। এই জেলা কিন্তু 55,400 হেক্টরের ওপরের জমিতে কিন্তু ধানের আবাদ হয় এবং এ থেকে 1,89,000 মেট্রিক টনের উপরও কিন্তু চাল উৎপাদন হয়েছে। তারপরেও কিন্তু চালের সংকট আমরা দেখতে পেয়েছি। আপনাকে একটি তথ্য আসলে জানিয়ে রাখি যে পাবনার বিভিন্ন হাট বাজারে কিন্তু যে গুটি সোনা রয়েছে সেটি কিন্তু 1400 থেকে 1450 টাকা, আর চিকন যে ধানগুলো রয়েছে সেটা 1500 থেকে 1550 থেকে 1600 টাকা মন দরে কিন্তু বিক্রি হচ্ছে। আর গত বছর জানুয়ারি এই মাসে কিন্তু এই চালের দাম ছিল 1300 থেকে 1350 টাকা থেকে
1400 টাকা, মানে 25 কেজির বস্তায়। আর সেই চাল এই বছর কিন্তু বিক্রি হচ্ছে 250 টাকা থেকে 300 টাকা বেশি দামে। এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা জানতে চেয়েছিলাম পাবনার মিল মালিক কৃষকদের সঙ্গে। তারা বলছেন যে কৃষকরা এবার আগে ভাগেই আসলে ধান বিক্রি করে দিয়ে দেওয়ার বাজারে এই ধানের কিন্তু সংকট দেখা দিয়েছে, যে কারণে এই সুযোগটা কাজে লাগিয়েছেন কিন্তু মিল মালিক মজুতদার যারা রয়েছে তারা বাড়িয়েই তারা কিন্তু আরেক দফায় এই চালের দাম কিন্তু বাড়িয়েছে। এর প্রভাব কিন্তু পড়েছে পাইকার এবং খুচরা বাজারে, ফলে কিন্তু মোটা, মাঝারি ও সরু সব ধরনের চালের দাম কিন্তু বেড়েছে। তবে কৃষকরা বলছেন যে এবার কিন্তু অতি বৃষ্টির কারণে একদিকে যেমন তাদের ধানের ফলন কম হয়েছিল, তারপরে তারা সার, কীটনাশক, শ্রমিক, মজুরি এবং চাষাবাদে কিন্তু তারা ব্যাপকভাবে হিমশিম খেয়েছে, যে কারণে ধান তারা আগে ভাগে কিন্তু বিক্রি করে দিয়েছে। এই সুযোগটা আসলে কাজে লাগিয়েছেন মিল মালিক এবং মজুতদাররা, যার ফলে ধান সংকট সৃষ্টি করে চালের দাম বৃদ্ধি করেছেন। এই ছিল আমার কাছে আসলে পাবনার ধান চালের সর্বশেষ বাজার পরিস্থিতি নিয়ে ঢাকা ও পাবনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। 9 মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্ট মার্টিনে পর্যটনের সুযোগ। সরকারের বেঁধে দেওয়ার সময় শেষ হচ্ছে আজ। কাল থেকে কোনো পর্যটক ভ্রমণের উদ্দেশ্যে সেখানে যেতে পারবেন না। বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্টরা আরও 1 মাস সময় বাড়ানোর আবেদন জানালেও তাতে সাড়া মেলেনি সরকারের। সেন্ট মার্টিন দ্বীপের 12,000 বাসিন্দার প্রধান আয়ের উৎস পর্যটন খাত। একসময় সাগরে মাছ শিকার করেই চলতেন তারা। গত 1 দশক ধরে পেশা পরিবর্তন করা মানুষগুলো এখন পড়েছেন বিপদে। এবার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দ্বীপে পর্যটক যাতায়াত বন্ধ হচ্ছে। স্থানীয়রা বলছেন, নভেম্বর থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ার কথা থাকলেও সঠিক ব্যবস্থাপনার অভাবে তা শুরু হয় 1 মাস পর। এতে পর্যটন মৌসুমের 2 মাসের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা দ্বীপবাসী এবং পর্যটন ব্যবসায়ীরা আছি, আমরা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আগাচ্ছি। মাত্র 2 মাস, ডিসেম্বর এবং জানুয়ারিতে 2 মাস পর্যটক এসেছে, তাও তুলনামূলক খুবই কম। ব্যবসায়ীরা বলছেন, আরও 1 মাস জাহাজ চলাচলের সুযোগ চাওয়া হয়েছিল সরকারের কাছে। এখন দ্বীপের মানুষের পাশাপাশি ক্ষতির মুখে পড়বেন পর্যটন সংশ্লিষ্টরা। পর্যটন সংশ্লিষ্ট আছে প্রায় 10 থেকে 12,000 লোকজন। কক্সবাজারের বিভিন্ন ট্যুর অপারেটর, ট্যুর গাইড থেকে শুরু করে ট্রান্সপোর্টের সাথে যারা সম্পৃক্ত, ওভারঅল ট্যুরিজম সেক্টরে যারা সংশ্লিষ্ট, আসলে তাদের সকলেরই অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। প্রশাসন বলছে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করবে তারা। 1 ফেব্রুয়ারি থেকে কক্সবাজার সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ হবে। সরকারের যে সিদ্ধান্ত ছিল 31 তারিখ পর্যন্ত সেন্ট মার্টিনগামী জাহাজগুলো চলবে। তো এখন পর্যন্ত সরকার এই নির্দেশনায় বহাল আছে, নতুন করে কোনো নির্দেশনা আসেনি। তার মানে হচ্ছে যে আগামী 1 তারিখ থেকে সেন্ট মার্টিনগামী সকল জাহাজ বন্ধ থাকবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে 30 অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে সেন্ট মার্টিন ভ্রমণ। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।